ব্রিটিশ বাংলা নিউজের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে আপনাদের সঙ্গ দেব আমি এটিএম মনিরুজ্জামান। দর্শক শ্রোতা, যেমনটি শিরোনামে দেখেছেন, আজ আমাদের আলোচনার বিষয় কোভিড সংকটে স্থানীয় কাউন্সিল থেকে যে সহায়তা পেতে পারেন। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিস্টার তৌফিকুল ইসলাম রিমন, প্রিন্সিপাল প্ল্যানিং অফিসার, নটিংহাম সিটি কাউন্সিল ইউকে। আমি একটু পরেই তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তিনি বাংলাদেশের বুয়েট থেকে লেখাপড়া শেষ করে ব্রিটেনে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে অনেক বছর আগে এসেছেন এবং গেল 12 বছর ধরে ব্রিটিশ সরকারের স্থানীয় বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছেন। দর্শক শ্রোতা, আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি। কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? জি, আমরা ভালো আছি। থ্যাংক ইউ আপনার ব্যস্ততার ভিতরেও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ স্যার। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে কোভিড-19 মহামারীতে ব্রিটেনে এ পর্যন্ত প্রায় 31 লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত মারা গেছে প্রায় 83,000 মানুষ। ব্রিটিশ সরকার কোভিড মোকাবেলায় এ পর্যন্ত $300 বিলিয়ন খরচ করেছে। ধারণা করা হচ্ছে যে এই খরচ প্রায় $400 বিলিয়ন যেতে পারে এবং এর সাথে যোগ হয়েছে, আপনারা জানেন যে সেকেন্ড ওয়েভ, যেটি ব্রিটেনের অবস্থা আসলেই বেশ ভয়ানক পরিস্থিতিতে নিয়ে গেছে, বিশেষ করে লন্ডন এবং ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে। সো এমন একটি পরিস্থিতিতে মানুষ আসলে অসহায় হয়ে পড়ছে যে আসলে তারা কি করবে ফিনান্সিয়ালি, মেন্টালি, সব দিক থেকেই। তো আমরা আজকে এ বিষয়ে যে মানুষ ব্রিটেনে নরমালি যে কোনো সাহায্যের জন্য, যে কোনো সাপোর্টের জন্য স্থানীয় কাউন্সিলের কাছে কিন্তু যায় এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তি যিনি এই ডিপার্টমেন্টের সাথে অনেকদিন থেকে জড়িত আছেন। আমরা তার সাথে আজকে কথা বলবো এবং জানবো যে আসলেই মানুষ এমন একটি পরিস্থিতিতে কি সাহায্য বা কি সহায়তা বা সাপোর্ট তারা স্থানীয় কাউন্সিল থেকে পেতে পারে। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আবারও। আমার প্রথম প্রশ্ন যে ব্রিটেন আমরা জানি যে অনেক চেষ্টা করছে এবং স্থানীয় কাউন্সিল আসলে এই করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে এর বিস্তার রোধে কি পদক্ষেপ স্থানীয়ভাবে নিয়েছে এবং আমরা জানি যে বিশাল রোল কিন্তু তারা পালন করছে। যে আপনি আসলে যদি একটু বলতেন যে কিভাবে তারা চেষ্টা করছে এটাকে বিস্তারটাকে রোধ করতে, প্লিজ। আচ্ছা, ধন্যবাদ মনির ভাই আবার আপনাকে। করোনা ভাইরাস প্রতিরোধে আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, কাউন্সিলের একটা বড় ভূমিকা আছে এবং সেই ভূমিকা স্থানীয় যে কোনো কাউন্সিল আসলে পালন করে যাচ্ছে। তো এর মধ্যে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাউন্সিল করতেছে, কয়েকটা জিনিস আছে আমি বলবো। তো ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে যে ইনফরমেশন প্রোভাইড করা। তো ইনফরমেশনটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, তারপরে লিফলেট, পোস্টার, এগুলোর মাধ্যমে। তো ইনফরমেশনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ হচ্ছে যে আপনার প্রতিনিয়ত করোনা ভাইরাসের এই রিলেটেড আপনার ইনফরমেশন গুলো কিন্তু আপডেট হচ্ছে, নতুন নতুন ইনফরমেশন আসছে, বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন পলিসি, রুলস, রেগুলেশন আসতেছে। তো এটার সাথে যাতে স্থানীয় লোকজন যাতে এটার সাথে পরিচিত থাকে এবং তারা যাতে এই ব্যাপারটা জানে। আরেকটা জিনিস হচ্ছে ইনফরমেশনটা কেন দরকার, যে স্থানীয় যে বেশ কিছু বিষয় আছে, যেমন ধরেন আপনার টেস্ট করার ব্যাপারটা, কারো করোনা ভাইরাস হলে টেস্ট করবে, টেস্ট সেন্টার গুলো কোথায়, আবার কোন এলাকায় মোবাইল টেস্ট সেন্টার গুলো আছে। তো এই রিলেটেড বিভিন্ন, এবং অবশ্যই মানুষ কিভাবে ফাইন্যান্সিয়ালি হেল্প পেতে পারে বা অন্যান্য মেন্টাল হেলথ। আপনারা জানেন যে এই করোনা ভাইরাসের মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেড়ে গেছে। তো এই ডোমেস্টিক ভায়োলেন্স রিলেটেড কিভাবে মানুষ যদি এফেক্টেড হয় তাহলে ইনফরমেশন। তো এই কারণে ইনফরমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কাউন্সিল যেটা করতেছে, প্রতিনিয়ত আপ টু ডেট ইনফরমেশন তাদের ওয়েবসাইটে লিফলেট এবং পোস্টারের মাধ্যমে দিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট থিং এবং এটা ভেরি ইম্পর্টেন্ট থিং আমি মনে করি। সরকারের সাথে জনগণের যে একটা মানে ইনফরমেশন কমিউনিকেশন যে একটা ব্রিজ, সেটা তারা পালন করছে। জি জি জি, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কাউন্সিল যেটা করতেছে, যে প্রত্যেকটা কাউন্সিল করোনা লোকাল আউটব্রেক কন্ট্রোল প্ল্যান এটা তৈরি করছে কাউন্সিল। তো লোকাল আউটব্রেক কন্ট্রোল প্ল্যানটা ইম্পর্টেন্ট কেন?
যে অবশ্যই গভর্নমেন্ট কিন্তু এই লকডাউন অ্যানাউন্স করতেছে বা ঠিক আছে এই এরিয়া টিয়ার 4 বা টিয়ার 3 অ্যানাউন্স করতেছে, দ্যাটস ইট। কিন্তু লোকালি যে নিড গুলো আছে, যেমন মনে করলেন যে লোকালি আপনার কোন এরিয়াটা হাই রিস্ক এরিয়া ফর কোভিড, এটা আইডেন্টিফাই করা, এটা কিন্তু গভর্নমেন্ট পারবে, এটা অবশ্যই কাউন্সিলের এটা এটা মানে দায়িত্ব। সরকারের স্থানীয় চোখ এটাকে বলা হয়, জি জি, এবং ওই হাই রিস্ক এরিয়ার ভিত্তিতে তাহলে আমার কারণ মোবাইল টেস্টিং যে সাইটগুলো এগুলো কিন্তু ফিক্সড, যে জায়গায় হাই কনসেন্ট্রেশন অফ কোভিড-19 কেসেস আছে সেগুলোকে কিন্তু মোবাইল টেস্টিং সাইটগুলো মানে টেম্পোরারি তৈরি করতেছে। তো ওইটার উপরে ভিত্তি করে কিভাবে আমি মোবাইল টেস্টিং সাইট তৈরি করব, কিভাবে আমাদের কেয়ার হোমগুলো যেগুলো আছে, কেয়ার হোমগুলো কিন্তু লোকালি যে কাউন্সিল কেয়ার হোমের সাথে ইনভলভ, কাউন্সিল জানে যে এই কেয়ার হোমের একটা এই বিশেষ নিড আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি ওই যে লোকাল আউটব্রেক কন্ট্রোল প্ল্যানের মধ্যে চলে আসতেছে, এবং এই প্ল্যানের মাধ্যমে লোকালি এই করোনা ভাইরাস যাতে স্প্রেড না হয় সেই প্ল্যান আমরা কিন্তু করতে পারতেছি আর কি। এবং ইউকের যত কাউন্সিল আছে সবাই একই কাজ করতেছে। থার্ড যে জিনিসটা করতেছে কাউন্সিল আপনার করোনা ভাইরাসের রোধে, যে আমাদের কমিউনিটি প্রোটেকশন টিম আছে। তো কমিউনিটি প্রোটেকশন টিম যেটা করতেছে যে লকডাউনের মধ্যে কোনো বিজনেস বা কোনো প্রাইভেট প্রপার্টিও যাদের খোলা রাখার কথা না কিন্তু তারা অবৈধভাবে খোলা রাখতেছে, এই পেট্রোলিংটা কিন্তু করতেছে, এবং যাদেরকে পাচ্ছে যে তারা করোনা ভাইরাসের লকডাউনের রুল ব্রেক করতেছে তাদেরকে কিন্তু বিজনেসের ক্ষেত্রে যেমন কাউন্সিলের পাওয়ার আছে, তাদেরকে সরাসরি জরিমানা বা বলতেছে বন্ধ করতে, যদি না করে তাদেরকে ওই বিজনেস ক্লোজ করে দেওয়ার পাওয়ার কাউন্সিলের আছে। প্রাইভেট প্রপার্টি গুলাতে যেটা হয়, যেটা হচ্ছে কাউন্সিলের পাওয়ার নাই জরিমানা করা, যেটা হচ্ছে 200 পাউন্ড বা 10,000 পাউন্ড আপনারা শুনেন, কিন্তু কাউন্সিল যেটা করতেছে যে পুলিশের সাথে কাজ করতেছে, এবং এটা নটিংহামে অন্য সব জায়গায় হয়েছে, নটিংহামেও হয়েছে যে এই স্টুডেন্টরা বড় পার্টি করছে বিভিন্ন ইয়েতে, তো আমাদের কমিউনিটি প্রোটেকশন অফিসাররা কিন্তু প্রথমে ওই জায়গায় গিয়ে এই জিনিসটা আইডেন্টিফাই করছে। পরে যখন তারা মানে ওদেরকে বোঝানোর পরে যারা বুঝে না পার্টি কন্টিনিউ করছে, তখন পুলিশকে কল করছে এবং পুলিশ এসে কিন্তু তাদেরকে জরিমানা করছে এবং পার্টি ব্রেক করে দিচ্ছে। তো এই কাজটাও কাউন্সিল করতেছে। তো এটা ভেরি ব্রিফলি আর কি মোটা দাগে যে কাউন্সিল মানে করোনা ভাইরাস রোধে এই কাজগুলো করতেছে। সো এখানে আমার দুইটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে ধরুন আপনি বললেন যে পুলিশিং যেটা আর কি, যে এলাকায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তারা ঠিক মতো নিয়ম মানছে কিনা, হ্যাঁ আসলে তাদের নিয়মটা না মানে আসলে দে আর পুটিং দ্য কমিউনিটি অ্যাট রিস্ক। যেমন আমি লন্ডনের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন শপে তারা যেখানে একটা ক্যাপাসিটি থাকা উচিত সেরকম কোনো বাধ্যবাধকতা তারা দেয়নি, এবং মানুষ ঢুকতেছে এবং বেশ গাদাগাদি। আসলে তো এটা যদি ওই শপের ওনাররা যদি এটা কন্ট্রোল না করে, কাস্টমারের ক্ষেত্রে কিন্তু এটা খুব টাফ হয়ে যায়, এবং তারা যদি কাউকে ইন্টারফেয়ার করে সেখানে অনেক সময় পার্সোনাল কনফ্লিক্ট বা মারামারি, সত্য কথা বলছি, সেখানে এরকম হতে পারে। সো তারা কিন্তু সেটা পালন করছে না। এমন যদি কেউ দেখে সাধারণ পাবলিক যে কোনো শপ বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেটা করছে না, তারা কি করতে পারে আসলে? মানে তারা অবশ্যই কাউন্সিলকে কমপ্লেন করতে পারে, যেটা আমি বলছি যে কাউন্সিলের কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এনফোর্স করা কাউন্সিলের জন্য ভেরি ইজি। এবং আমাদের যে ট্রেড স্ট্যান্ডার্ড টিম আছে, কমিউনিটি প্রোটেকশন টিম, ওরা মিলে কিন্তু এটা মানে এনফোর্স করতে পারে, এবং যদি কাউন্সিলে কমপ্লেন করে তাহলে সে ডাইরেক্ট কাউন্সিল এই বিষয়ে পদক্ষেপ নিতে পারবে আর কি। আর অবশ্যই কেউ যদি ভাবে যে হ্যাঁ এই সব কেস পুলিশ কেস, অবশ্যই পুলিশকে ইনফর্ম করতে পারে। আলটিমেটলি বিজনেস বন্ধ করে দেওয়ার পাওয়ারটা কাউন্সিলের হাতে, তো ওই কাউন্সিল এটা আলটিমেটলি করবে আর কি, পুলিশ যদি ইনফর্ম করে তাও হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে দর্শক শ্রোতা, আপনারা সত্যি কথা যেটা আপনাদের অনেক দায়িত্ব আছে, সত্যি কথা, বিকজ কাউন্সিলের হয়তো বা জনবল সীমিত, তারা হয়তো অনেক সময় সব জায়গায় যেতে পারে না। আপনি যদি কিছু দেখেন মানে এখানে কোনো মানে কম্প্রোমাইজ করে কিছু নাই, বিকজ দে আর পুটিং ইউর লাইফ অ্যাট রিস্ক, দে আর পুটিং কমিউনিটি পিপল অ্যাট রিস্ক। সো আপনাদের অবশ্যই উচিত তাদের নামে কমপ্লেন করে দেওয়া, এবং এর মাধ্যমে আপনি কিন্তু আপনাকে নিরাপদে রাখছেন এবং তাদেরকেও আসলে আইন মানার ক্ষেত্রে উৎসাহী করছেন। আরেকটি প্রশ্ন, যদি কেউ না মানে তাহলে আপনারা এখন গভর্নমেন্ট কি মানে শাস্তিমূলক ব্যবস্থা মানে ঘোষণা করছে, যে যারা না মানবে তাদের জন্য কি জরিমানা আপাতত আছে, যারা মানুষের জানা উচিত?
আচ্ছা, যেটা হচ্ছে যে আপনার নরমালি প্রাইভেট কোনো পারসন, ইন্ডিভিজুয়াল কোনো পারসন এবং প্রাইভেট যদি কোনো বাসায় ধরলেন কোনো পার্টি হলো যেটা করোনা ভাইরাস লকডাউনের রুল বা যে কোনো টায়ার রুলের এগেনস্টে, তো এক্ষেত্রে হচ্ছে যে ওই যে যেটা পুলিশ করে, যেটা আপনার প্রথমে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি 200 পাউন্ড জরিমানা, আর হচ্ছে 10,000 পাউন্ড হচ্ছে যে যে অর্গানাইজ করে পার্টি বা ইয়েতে, তার হচ্ছে জরিমানা। ওইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি। আর বিজনেসের ক্ষেত্রে হচ্ছে যে কাউন্সিল প্রথমে আসলে 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 যেটা হয়েছে যে এমন একটা আমরা সিচুয়েশনে আছি যে আপনি তো জানেন যে ইকোনমিক্যালি আমাদের রিটেল সেক্টর বলেন এগুলো খুব ইম্প্যাক্টেড। তো কাউন্সিল যেটা সবসময় একটা মানে খুব পজিটিভ অ্যাপ্রোচ প্রথম দিকে নেয়, যেটা হচ্ছে যে বিজনেস গুলোকে বা কোনো জিম যদি খোলা পায়, এর আগে কয়েকটা নিউজ আসছে জিম খোলা ছিল, তো এদেরকে যেটা আপনার প্রথমে এটা ক্লোজ করতে বলে আর কি। নরমালি আসলে এই মোটামুটি সব নট সব, আমি বলবো যে 99% বিজনেস ওনাররা এটা মেনটেন, মানে হয়তো যদি সে ভুল করে খোলা রাখে হয়তো সে ক্ষমা চেয়ে বন্ধ করে দেয়। খুব অল্প সংখ্যক যে যারা আসলে এটা করতে চায় না বা এটা নিয়ে ইয়ে করে, তখন কাউন্সিল আসলে যেটা করে যে ওই বিজনেসটা সে বন্ধ করে দেয় আর কি। এটাই হচ্ছে শাস্তি। তবে মানে 99% ক্ষেত্রে আসলে ওই পর্যন্ত যেতে হয় না বন্ধ করে দেওয়া। আর মানে কাউন্সিল চায়ও না, গভর্নমেন্ট তো চায় না, কাউন্সিলও চায় না যে এই পরিস্থিতিতে আমরা একটা খারাপ পরিস্থিতি যাচ্ছি যে কারো বিজনেসটা বন্ধ করে দেওয়া, এটা আসলে সাধারণত চায় না। কিন্তু যদি বাধ্য হয়, সে যদি মানে পরপর কয়েকবার নিয়ম ভঙ্গ করে, তাহলে আসলে এটা বন্ধ করে দিবে, এটাই নিয়ম। অনেক ধন্যবাদ রিমন ভাই। আরেকটি মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে আমরা জানি যে করোনার আঘাতে ব্রিটেনের নিম্ন আয়ের মানুষের আর্থিকভাবে তারা বেশ ভেঙে পড়েছে। তাদের জন্য কাউন্সিল কি আর্থিক ছাড় বা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে? তো আসলে what are the financial measure you are taking for the people who are really at need? আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা যে আপনার কাউন্সিলের কয়েকটা জিনিস করতেছে। একটা হচ্ছে যে আপনার কাউন্সিল ট্যাক্স রিডাকশন, যেটা এটা একটা হচ্ছে যে যাদের অলরেডি লো ইনকাম আছে, যারা অলরেডি কাউন্সিল সাপোর্ট স্কিমে আছে, তাদের জন্য আমাদের নটিংহাম কাউন্সিল এবং আমার মনে হয় এটা বেশিরভাগ কাউন্সিলই, যে তাদের জন্য অটোমেটিক্যালি বেশ কিছু রিডাকশন, এটা তাদের অ্যাপ্লাই করতে হচ্ছে না, রিডাকশন ডাইরেক্ট কাউন্সিল দিয়ে দিছে যে ইউ ডোন্ট হ্যাভ টু পে অল দিস কাউন্সিল ট্যাক্স, দেয়ার আর রিডাকশন। এটা একটা ইয়া। আরেকটা হচ্ছে যে যারা ওই লো মানে ইনকাম বা কাউন্সিল ট্যাক্স সাপোর্ট স্কিমে নাই, তাদের জন্য তারা যদি কাউন্সিল ট্যাক্স টিমের সাথে কন্ট্যাক্ট করে, ফোন করে হোক, ইমেল করে হোক, এবং তাদের সিচুয়েশনটা বলে যে হি হ্যাজ লস্ট হিজ জব অর হোয়াট এভার ইট ইজ, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা যদি সে বলতে পারে এবং ডিসক্রাইব করতে পারে, তাহলে তার জন্য কাউন্সিল ট্যাক্স রিডাকশন। এবং কেউ যদি এমন অবস্থা হয় যে খুব খারাপ অবস্থা, যে কাউন্সিল ট্যাক্স এখন দিতে পারছে না, এটা কিন্তু কাউন্সিল ডেফার করে দিচ্ছে, যে 3 মান্থস 6 মান্থস তাকে দিতে হবে না, আফটার দ্যাট হি হ্যাজ টু পে, বাট ইন এ রিডাকশন রেট, এবং আস্তে আস্তে একটা নতুন হয়তো কাউন্সিল ট্যাক্স পেমেন্ট একটা প্ল্যান দিবে, যে প্ল্যান অনুযায়ী সে পে করবে। এটা হচ্ছে একটা। দুই নাম্বার সাপোর্ট যেটা কাউন্সিল দিচ্ছে, সেটা হচ্ছে যে আপনার কাউন্সিলের বাসায় যারা থাকে, তারা কাউন্সিল টিন্যান্ট আসলে, নট প্রাইভেট টিন্যান্ট। তো তাদের ক্ষেত্রেও, তাদের ওই বাসা ভাড়ার ক্ষেত্রে কেউ যদি বাসা ভাড়া দিতে না পারে বিকজ হি লস্ট হিজ জব অর হিজ ইনকাম হ্যাজ বিন রিডিউসড, তো সে ওই যে বাসা ভাড়াও কমিয়ে দিচ্ছে কাউন্সিল। এবং কেউ যদি একবারে না দিতে পারে, সেক্ষেত্রে তার ইয়েটা এখন হোল্ড করে রাখছে, যে ঠিক আছে, তোমার যখন মানে দেওয়ার মতো অবস্থা তৈরি হবে, দেন ইউ নিড টু পে। তো এইটা করতেছে। আরেকটা যেটা করতেছে কাউন্সিল, এটা হচ্ছে যে আপনার বিজনেসের ক্ষেত্রে, যে বিজনেস রেট, যেটা আমরা অনেকে জানি, এটা কিন্তু বিজনেস গুলাকে পে করতে হয় কাউন্সিলকে। তো ওই বিজনেস রেট রিলিফ একটা, যেটা ওইটা করোনা ভাইরাস উপলক্ষে, এটা কিন্তু করতেছে। এটা হচ্ছে যে মেইনলি রিটেল, হসপিটালিটি আর লেজার সেক্টর, যেটা এইটার জন্য বিজনেস রেট রিলিফটা কাউন্সিল করতেছে, যে এই বিজনেস রেটটা যদি তাদের না দিতে হয়, না, এগুলো তো মানে they are most affected হয়তো, বা তারা হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে যে সে কিন্তু ওই রেটটা রেখে যদি সে কারো 2-1 জনের জব সেভ করতে পারে, তার এমপ্লয়ারের, এটাও কিন্তু একটা হেল্প আর কি। তো এইটাও কাউন্সিল করতেছে আর কি। তো এটাই ব্রিফলি আর কি, যে এই জিনিসগুলো কাউন্সিল করতেছে। জি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, বলেন। কোনো হয়তো সমস্যা হচ্ছিল সিস্টেমে। হ্যাঁ, জি। আমি ওই যেটা বললাম যে মানে মোটা দাগে আসলে এই জিনিসগুলোই কাউন্সিল করতেছে, মানে হেল্প করার জন্য আর কি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে দর্শক শ্রোতা, আপনারা যেহেতু জানলেন যে যদি আপনাদের কাউন্সিল ট্যাক্স পে করতে কোনো ঝামেলা হয় বা কষ্ট হয়, আপনারা অবশ্যই সেটা হেল্প নিতে পারেন। আপনাদের যারা কাউন্সিল ট্যালেন্ট আছে, মানে ভাড়াটিয়া কাউন্সিলের, তারা যদি
ভাড়া পে করতে কষ্ট হয়, আপনারা অবশ্যই কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া একটি বিষয় যে আপনি এখন যেটা বললেন যে অনেকেই জব লস করছে। সো হয়তোবা জব লস এখন করেছে, বা আমরা জানি যে ফার্লোর জন্য হয়তো অনেকের জব টিকে আছে। কিন্তু ফার্লো শেষ হওয়ার পরে অনেকে হয়তো জব হারাবে। তাদের জন্য কাউন্সিলের কি কোনো গাইডলাইন বা কোনো পরিকল্পনা কি আছে কিনা বা নিয়েছে কিনা যদি জানতেন প্লিজ? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে যে ফার্লোর বিষয়টা যেটা, এটা তো আসলে এপ্রিল পর্যন্ত কার্যকর আছে, এপ্রিল 2021। তো এর মধ্যে যদি আসলে এটা যাদের অলরেডি ফার্লোতে আছে অ্যাটলিস্ট এটা মানে নট গুড, মানে নট ব্যাড আর কি আমি বলবো যে এটা গুড অপশন। এবং কেউ যদি অলরেডি জব হারিয়ে থাকে এবং সে যদি তার সেই প্রিভিয়াস এমপ্লয়ারের কাছে যোগাযোগ করে যে আমি এই ফার্লো মানে এবং এমপ্লয়ার যদি রাজি হয় তাহলে সে কিন্তু আবার ওই জবে জয়েন করে ফার্লোতে চলে যেতে পারবে। এটার এই স্কোপটা আছে। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে যারা অলরেডি জব লস করছে তাদের জন্য যেটা যে মানে আমরা যেটা করতেছি যে ইনফরমেশনটা যে অবশ্যই অনেকেই জব লস করতেছে, কিন্তু কিছু কিছু সেক্টর আছে যেগুলোতে কিন্তু আসলে মানে রিক্রুটমেন্ট হচ্ছে, যেমন হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, মানে কেয়ারারের জব যেগুলো, তারপরে হচ্ছে আপনার রিটেল, লজিস্টিক, তারপরে ডেলিভারি ড্রাইভিং। তো লজিস্টিক বলতে আমি যে জিনিসটা আপনার ওই যে আমাদের অ্যামাজন বা এগুলো যেগুলো আছে ওরা কিন্তু রিক্রুটমেন্ট করতেছে এবং দেয়ার বিজনেস হ্যাজ বিন ইনক্রিজড অ্যাকচুয়ালি ইন দিস প্যান্ডেমিক। তো ওই সেক্টর গুলাতে কিন্তু জব আছে। তো আমরা যেটা করতেছি ওই ইনফরমেশন গুলা যারা জব লস করতেছে, আমরা নটিংহামে যেটা করি, মানে স্পেসিফিক্যালি যেটা করি আমরা, এটা অন্য আরো অনেক কাউন্সিলের বিভিন্ন আছে। আমাদের একটা নটিংহাম জব হাব আছে, এটা আমরা কাউন্সিল থেকে চালাই। তো যাদের এটা আগে থেকেই আছে, এখন হচ্ছে এটার প্রয়োজনীয়তা আরো বাড়ছে, যে কেউ যদি জব লস করে এবং জব মানে লুক করতে থাকে, যে খোঁজ করে যে আমার জব দরকার, আমরা কিন্তু ওই নটিংহাম জব হাবে আমাদের এক্সপেরিয়েন্স লোক আছে যে কারো ওই গাইডটা করা যে কোন কোন সেক্টরে জব আছে, তার কোয়ালিফিকেশনটা কি, ওই কোয়ালিফিকেশন অনুযায়ী সে কোন জব করতে পারে, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে মানে তার মুভটা কোন দিকে হবে, সে কোন জব পেতে পারে, সে আগে কি করতো, এই জিনিসগুলো কিন্তু আমরা হেল্প করতেছি। আমরা ফোনের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে যে কেউ হেল্প চাইলে আমরা এটা করতেছি, তো যাতে মানুষ জব পেতে পারে। এটা আমরা নটিংহামে করতেছি। আমি শিওর যে অন্যান্য কাউন্সিল এরিয়াতে একই বা বিভিন্ন নামে এই জিনিসগুলো আছে, যেটা আমরা আসলে যেটা ওই যে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন এবং জব সেন্টার প্লাস ওদের সাথে একসাথে করে আমরা এই স্কিমটা, কারণ আমাদের লোকাল নলেজটা আছে যে কাদের জব দরকার বা কোন এরিয়াতে মানুষ বেশি ডিপ্রাইভ, তো সেই ইনফরমেশনটা ইউজ করে আমরা কিন্তু মানে এই জব পাওয়ার ক্ষেত্রে এটা আমরা সহায়তা করতেছি। এটা তো গেল জবের ক্ষেত্রে। যদি তারপরেও কেউ জব না পায়, অনেকে পাচ্ছে না, জব নেই, তাহলে তো ওই যে যেটা আছে যে আপনার বেনিফিট যেটা আছে ওইটা কিন্তু আমরা অবশ্যই মানে নতুন একটা ক্যাটাগরি আছে, এটা হচ্ছে নিউ স্টাইল জব সিকার অ্যালাউন্স। এটা মানে এবং ইউনিভার্সাল ক্রেডিট গুলো, এগুলো কিন্তু এখন মানে কাউন্সিল যেটা করছে যে যাতে খুব তাড়াতাড়ি মানুষ পেতে পারে। এর আগে কিন্তু এই বেনিফিট গুলোকে অ্যাপ্লিকেশন করার পরে বেশ কিছু সময় অপেক্ষা করতে হতো, বিভিন্ন প্রসিডিউর ছিল। আমরা এই জিনিসটাকে অনেকটা সিম্পলিফাইড করছি, যাতে মানুষ যারা জব একান্তই না পাচ্ছে বা কাজ করতে পারতেছে না, তারা যাতে বেনিফিটটা পেতে পারে সেটা আমরা এনশিওর করতেছি। মানে লিবারালাইজ করা, মানে বেশ জি ইজি যাতে তারা। জি জি। তবে অবশ্যই এটা তো অবশ্যই বেনিফিটটা তো এটা আসলে সবাই ক্লেম করতে পারে না, এটা অবশ্যই যারা এলিজেবল, এটা আমাদের দর্শকরাও জানে। তো একান্তই যারা বললাম তো যে যাদের অবস্থা মানে যারা বেনিফিট ক্লেম করতে পারতেছে না, তাদের জন্য আসলে কাউন্সিল থেকে আমরা যে খুব কিছু করতে পারছি তা না, কিন্তু ওই যে জিনিসটা বললাম যে ওই যে ইনফরমেশনটা ওইটা কিন্তু আমরা মানে দিচ্ছি, এবং এটা সবার জন্য প্রযোজ্য, যে যে যার কোয়ালিফিকেশন আছে আমরা ওই অনুযায়ী তাদেরকে জব পেতে সহায়তা করতেছি আর কি। একটু সারভাইভ, একটা অ্যাটলিস্ট যে ব্যাকআপ যেটা, ওটা হয়তো দেওয়ার অপশন আপনারা রাখছেন আরকি, এবং আগের চেয়ে অনেক সহজ হচ্ছে সবকিছু, যে বেনিফিট যেটা এপ্লাই করে আপনি যেটা বললেন একটু আগে। জি ধন্যবাদ। আমরা দুটো কমেন্ট নিয়ে নিই। মুফতি মাহমুদ ভাই আমাদেরকে বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ধন্যবাদ। মুফতি ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্যে, এবং আপনি সবসময় আমাদের শুভকামনা জানান, সেজন্য আপনাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো কামাল এমকে, উনিও সালাম দিয়েছেন এবং বলছেন যে উনি সবসময় আমাদের সাথে থাকেন। কামাল ভাই আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আশা করি আপনার সামনেও আমাদের সঙ্গে এভাবে থাকবেন। অনেক ধন্যবাদ। জি, তাহলে আমাদের পরবর্তী যে বিষয় আমরা জানতে চাচ্ছি সেটি হচ্ছে
আমরা জানি যে করোনার সময় অনেকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হয় এবং তাদের জন্য একটি বেশ সহজ একটা সুন্দর একটি কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে যারা হোম কোয়ারেন্টাইনে থাকবে তাদের জন্য £500 সাপোর্ট দেওয়া হবে। হ্যাঁ? তো এই £500 সাপোর্টটা এটা আসলে কারা পেতে পারে এবং ক্রাইটেরিয়া কি এবং কিভাবে এপ্লাই করবে এটা যদি একটু বলতেন প্লিজ। আচ্ছা, এইটা হচ্ছে যে NHS এর টেস্ট অ্যান্ড ট্রেস যে £500 সাপোর্ট ওই জিনিসটা। তো এটা হচ্ছে যে কেউ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় বা ওই যে করোনা ভাইরাস আক্রান্ত তার ফ্যামিলি মেম্বার তারা আক্রান্ত না হলেও এবং ওই যে আক্রান্ত হয়েছে তার সংস্পর্শে যদি কেউ আসে এবং এটা যদি NHS সে অথবা NHS টেস্ট অ্যান্ড ট্রেস সেটা আইডেন্টিফাই করতে পারে, তাদের সেলফ আইসোলেশনে থাকতে হয় ফর 10 ডেজ নাও। আগে ছিল 14 ডেজ, এখন 10 ডেজ। তো 10 ডেজ। তো এইটা তারা এটার জন্য এলিজিবল হবে। নট অনলি আসলে তারা এটার জন্য হবে যে হ্যাঁ তারা এটা পেতে পারবে। তারপরে ক্রাইটেরিয়া হচ্ছে যে অবশ্যই আপনাকে এমপ্লয়েড অথবা সেলফ এমপ্লয়েড হতে হবে। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে বেনিফিটে থাকতে হবে, সার্টেন বেনিফিট, নরমাল যে বেনিফিট গুলো আমরা বলি জবস মানে ইউনিভার্সাল ক্রেডিট বা পেনশন ক্রেডিট এই রিলেটেড এই বেনিফিট গুলাতে থাকতে হবে। ক্রেডিট প্রবাবলি ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট যেগুলো আছে আর কি, মানে নরমালি বেনিফিটের ক্রাইটেরিয়া গুলো মানে ক্যাটাগরি গুলা ওই ক্যাটাগরির মধ্যে যারা আছে তারা হচ্ছে এই £500 পাবে। তবে যদি কেউ বেনিফিটে না থাকে তার এবং তার ইনকাম লো হয়, তবে সেও এটা কাউন্সিলের কাছে অ্যাপ্লাই করলে এটা হচ্ছে আসলে কাউন্সিলের ডিসক্রিশনারি মানে ফান্ড আর কি, যাকে বলে যে £500 সে পাবে, কিন্তু মানে এটা কাউন্সিলের ইচ্ছার উপর নির্ভর করে, মানে নট নেসেসারিলি যে সে পাবে, কিন্তু কেউ যদি প্রুভ করতে পারে যে সে স্টিল লো ইনকাম কিন্তু সে বেনিফিটে নেয়, সে এটা পাবে। তো এটা হচ্ছে একটা যে মানে কে পেতে পারে। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার কিভাবে পাবে, তো এটা হচ্ছে যে যখন আপনি সেলফ আইসোলেশন করেন তখন NHS টেস্ট অ্যান্ড ট্রেস থেকে একটা 8 ডিজিটের একটা কোড দেয়। তো ওই কোডটা আপনাকে ইউজ করতে হবে ওই ফান্ড ক্লেম করতে হলে কাউন্সিলের কাছে যখন আপনি অ্যাপ্লাই করবেন বা যে কেউ অ্যাপ্লাই করবে আমি বলতেছি। আর হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে ফর লাস্ট 3 মান্থস। আর হচ্ছে যে এমপ্লয়ারের কাছ থেকে একটা লেটার লাগবে যে কনফার্ম করবে যে হ্যাঁ আপনি ওদের সাথে কাজ করতেছেন। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আপনার কাজটা আপনি মানে ওয়ার্কিং ফ্রম হোম করতে পারবেন না, এটাও কিন্তু ওই এমপ্লয়ারের লিখে দিতে হবে। যে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ এইটা কেন যে যে করোনা ভাইরাস আক্রান্ত, এখানে কিন্তু একটু মানে একটু হয়ে গেল না যে ধরেন একজন অসুস্থ এবং হি ক্যান ওয়ার্ক ফ্রম হোম, ওকে, বাট সে তো অসুস্থ, তাহলে কি আপনার তাকেও কাজ করাবে অসুস্থ অবস্থায়? না, হ্যাঁ এটাই, এইখানে একটা আছে সেটা হচ্ছে যে আপনার ওই যে আক্রান্ত তার তো আসলে কাজ করার প্রশ্নই আসে না, কিন্তু অনেকেই আছে যেটা যে আক্রান্ত সে তো আক্রান্ত, এটা নিয়ে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা টেস্টের রেজাল্ট আছে, ইউ উইল গেট দ্যাট অটোমেটিক্যালি। কিন্তু অনেকে যারা আপনার সংস্পর্শে আসছে, আচ্ছা ফ্যামিলি মেম্বার, হ্যাঁ ফ্যামিলি মেম্বার অর তার ফ্রেন্ড, সে এক জায়গায় গেছে তার কাছাকাছি ওই যে ওদের একটা ডিস্টেন্স আছে যে এই ডিস্টেন্সের মধ্যে আসছে, এই কেসগুলোতে যখন তারা সেলফ আইসোলেট করে তখন কিন্তু সে আক্রান্ত না বা সে অসুস্থ না, অনেকেই হয়তো অনেকে অসুস্থ হচ্ছে বা অনেকে অসুস্থ হচ্ছে না, তো সে কিন্তু কাজ করতে সক্ষম, কিন্তু সে যদি সে বাসা থেকে কাজ করতে পারে তাহলে তো করতেছেই, কিন্তু সে যদি বাসা থেকে কাজ করতে না পারে কারণ সে ওখানে যেতেও পারতেছে না তার কাজে, ওই ক্ষেত্রে ওইটাও প্রযোজ্য আর কি। তাহলে আমরা এখানে থেকে একটু মানে তাহলে একটু টেকওয়ে এটা যে আপনি যে করোনা যে আপনাকে নিজেই হতে হবে এই ফান্ডের জন্য তা কিন্তু না, আপনি সে সংস্পর্শে যাওয়ার ফলে বা আপনি ফ্যামিলি মেম্বার যদি হয় তাহলেও আপনি যদি ওই আপনি ট্রেস এন্ড ট্রাকস এর ওইটার তাহলে আপনিও এটার জন্য এলিজিবল হবেন। দ্বিতীয় প্রশ্ন, প্রতি পরিবারের একজন মানে একবার প্রতি এভরি হাউসহোল্ড ক্যান অ্যাপ্লাই ওয়ান্স অর এটা আপনার এটা হলো যে হ্যাঁ মানে একজন ধরলেন হাজবেন্ড এফেক্টেড হলো আবার ওয়াইফ এফেক্টেড হলো, বোথ অফ দেম যদি সে ওই এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে সে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবং দেখা যায় অনেকে কিন্তু অনেক পরিবারে দুইবার আক্রান্ত হয়, তো হ্যাঁ ওটা as long as you are self isolating required by law, মানে আপনাকে NHS টেস্ট এন্ড ট্রেস থেকে ট্র্যাক থেকে বলতেছে যে হ্যাঁ ইউ হ্যাভ টু সেলফ আইসোলেট, এটা বলার সাথে সাথে আপনি যতবার হোক বা যত সংখ্যক মেম্বারই হোক কোনো ডাজন্ট ম্যাটার, মানে আপনি এটা পাবেন আর কি।
থ্যাংক ইউ। মিজানুর রহমান, থ্যাংক ইউ ফর ইউর গুড ইনফরমেশন। আপনাকেও আপনাদের ধন্যবাদ মিজান ভাই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্যে। লায়লা মনি আপু, থ্যাংক ইউ। আপনাকেও অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্যে। আমাদের আরো আমাদের ধন্যবাদ জানিয়েছেন মিলন শাহাদাত হোসেন, ইনফরমেটিভ সুন্দর অনুষ্ঠান করার জন্য জামান এবং রিমন ভাইকে আমাদের দুজনকে ধন্যবাদ দিয়েছেন ভাই। থ্যাংক ইউ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের হারুন রশিদ ভাই, উনি আমার ওয়াইফ, উনি একটা প্রশ্ন আছে। আমার ওয়াইফ এনআই আছে, তার ওয়াইফের এনআই আছে। আমি এনআই অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার আছে, আমাকে ইউনিভার্সাল ক্রেডিট দিয়ে। আচ্ছা, আপনি কি কোশ্চেন বুঝছেন? উনি হয়তো নতুন মুভ করেছে ব্রিটেনে, তো ওনার এনআই আছে কিন্তু ওনার ওয়াইফের এনআই আছে, বাট ওনারটা এখন ওয়েট। উনি কি ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করতে পারবেন কিনা? আমার ওনার ওয়াইফের যদি থাকে আমার মনে হয় উনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, ওনার রেফারেন্স নাম্বার আছে, বলে যে আমার ওয়াইফের এনআই নাম্বার আছে, আমি এনআই অ্যাপ্লিকেশন মানে উনি করছে, নাম্বার আসছে এখনো, আমাকে কি ইউনিভার্সাল ক্রেডিট দিবে? মানে ওনার ওয়াইফের যদি থাকে এবং ওনার যদি অ্যাকচুয়াল নিড থাকে, এটা দেওয়ার কথা। জি, হারুন ভাই, আপনি উনি যেটা বললেন যে হ্যাঁ, অবভিয়াসলি আমরা জানি না যে আপনি আসলে কোন কাউন্সিলের আন্ডারে আছেন। তো আমরা জানি যে আসলে কাউন্সিল টু কাউন্সিল অনেক সময় কিছু প্রক্রিয়া পার্থক্য থাকতে পারে, বাট যে ইউনিভার্সাল যে নিয়ম সেটি কিন্তু আসলে সব জায়গায় সমান। এবং আপনার যদি সত্যি নিড হয় এবং আপনার যদি প্রয়োজন ডকুমেন্টস থাকে, আপনি যদি ফুলফিল করতে পারেন, তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আশা করি পাবেন। কারণ আপনি যেহেতু রিমন ভাই বললেন যে এখন আগের চাইতে ওরকমের মানে খুব কঠিন ভাবে জিনিসটা কি করা হয় না, যেহেতু মানুষ ফিনান্সিয়ালি খুব হার্ডশিপে যাচ্ছে, তো তাদের জন্য খুব ইজিলি করা হয়। ধন্যবাদ হারুন ভাই আপনাকে প্রশ্ন করার জন্য। আমাদের সাইফুল আমিন ভাই, উনিও ধন্যবাদ জানিয়েছেন। সাইফুল ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জি ভাই, যে আপনি কি আর কিছু বলতে চাচ্ছেন এই প্রশ্নের ব্যাপারে, প্লিজ? আচ্ছা, ওই যেটা ছিল ওই ইকোনমিক নিয়ে আর কি, যে জব ক্রিয়েশন, তো এইটা আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে যেটা আমরা করতেছি, আমরা প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে যেটা করি, প্ল্যানিং অ্যান্ড রিজেনারেশন, যে আমরা যে প্ল্যানিং পারমিশন গুলো দিচ্ছি এই কোভিড এর মধ্যেও কিন্তু মানে আমাদের ওয়ার্কলোড মানে আমাদের ভালো বিজি যাচ্ছে এবং প্রচুর অ্যাপ্লিকেশন আমরা পাচ্ছি। তো এর মধ্যে যেটা যে আমরা যখন মেজর অ্যাপ্লিকেশন গুলা মানে ডিল করতেছি বা পারমিশন দিচ্ছি, এগুলোর মাধ্যমে কিন্তু যে মানে কনস্ট্রাকশন, গভর্নমেন্টের এই করোনা ভাইরাসের মধ্যেও একটা জিনিস কিন্তু খোলা সবসময়, যেটা হচ্ছে কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ওয়ার্ক, এটা খোলা, এটা কিন্তু চলতেছে। আমরা আমাদের এই প্ল্যানিং টিম থেকে যেটা আমি এবং আমার টিমের যারা, এবং এটা অল ওভার দ্য ইউকে সব কাউন্সিল থেকে মানে আমরা চেষ্টা করতেছি যতদূর সম্ভব এই ডেভেলপমেন্ট এবং কনস্ট্রাকশন ওয়ার্ক গুলো যাতে হয়, সেটার জন্য মানে প্ল্যানিং পারমিশন যে জিনিসগুলো, এটা আমরা কিন্তু মানে আগের থেকে বরঞ্চ অনেক তাড়াতাড়ি, যে কুইকলি আমরা যেটা পারমিশন পাওয়ার যোগ্য সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবং এর মাধ্যমে হচ্ছে কি যে মানে জব ক্রিয়েশন হচ্ছে। আমি আপনাকে উদাহরণ দিই জব ক্রিয়েশনটা কিরকম, যে এই করোনা ভাইরাসের মধ্যে জাস্ট লাস্ট মান্থেই নটিংহামে একটা নতুন লিডেল এবং তার সাথে একটা রিটেল পার্ক, পুরা রিটেল পার্ক, সেখানে কস্তা সহ বেশ কিছু সব সহ উদ্বোধন হলো এই করোনা ভাইরাসের মধ্যে লাস্ট মান্থে। তো ওই রিটেল পার্কে আপনার 200 নিউ জব ক্রিয়েট হয়েছে, ইনক্লুডিং লিডেল। তো এই জিনিসগুলো কিন্তু আমরা কাউন্সিল থেকে মানে আমরা ওই চেষ্টা করতেছি যে যাতে এই জবগুলো ক্রিয়েট হয়। আরেকটা উদাহরণ, যে একটা নতুন স্টুডেন্ট হাউস, 700 ফ্ল্যাট, স্টুডেন্ট ফ্ল্যাট, এইটার কাজ আমরা পারমিশন দিছি। এইটার কাজ এই জাস্ট লাস্ট 2 উইকস আগে, জাস্ট ক্রিসমাসের আগেই হচ্ছে যে আপনার এই কনস্ট্রাকশন ওয়ার্কটা কিন্তু শুরু হয়েছে জুবলি ক্যাম্পাস, নটিংহাম ইউনিভার্সিটির কাছে শুরু হয়েছে। তো এই যে কনস্ট্রাকশন ওয়ার্ক গুলা বা এই যে এগুলো কিন্তু আপনার জব ক্রিয়েটে একটা হেল্প করে। তো এই যে একটা ডিফিকাল্ট টাইমের মধ্যে আমরা যাচ্ছি, এর মধ্যেও কিন্তু এই যে জিনিসগুলো, এই অ্যাক্টিভিটিস গুলা আমরা কিন্তু ট্রাই করতেছি, ডেভেলপার যারা আছে তারাও, আমরা যারা প্ল্যানিং এ কাজ করতেছি তারাও, যাতে এই অ্যাক্টিভিটিস গুলো যাতে কন্টিনিউ থাকে এবং যাতে জব ক্রিয়েট হয়।
অর্থাৎ আপনাদের যেখানেই সুযোগ পাচ্ছেন, যেখানে নিউ জব ক্রিয়েশনের সুযোগ আছে, আপনার এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দিচ্ছেন, যাতে মানুষ সেই সুযোগটা পায় এবং জি। আর্থিকভাবে ভালো থাকে। জি। যে আপনি আর কিছু এড করতে চান এই বিষয়ে? না, এটা ঠিক আছে। ধন্যবাদ। আমি একটু অন্য একটা কমেন্টে যাচ্ছি। রাজ বাবলা ভাই উনি বলছেন যে সেটেলমেন্ট পাওয়ার পর পাসপোর্ট জমা দেওয়া যাবে কিনা? আসলে রাজ ভাই, আম আসলে এটা আমাদের আইনের প্রোগ্রাম না আজকে। আমাদের আইনের প্রোগ্রামটা রবিবারে, সানডেতে রাত্রে ১১ টার সময় হয়। তো আপনি যদি সানডে পর্যন্ত ওয়েট করেন এবং সানডেতে দয়া করে একটু আপনি যদি প্রশ্নটি করেন, তাহলে আমরা আমাদের যে অভিজ্ঞ ইমিগ্রেশন লয়ার উনি আপনার এই প্রশ্নটির উত্তর দেবেন। আমরা আন্তরিক দুঃখিত যে আমরা আসলে এটার জন্য অ্যালাউড না এবং আমরা উই শুডন্ট কমেন্ট অন ইট। আপনাকে ধন্যবাদ। আশা করি সানডেতে দেখা হবে। জি ভাই। নেক্সট যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটি হচ্ছে যে আমরা জানি যে অনেকে জব গেছে, ফিনান্সিয়াল হার্ডশিপ, সব দিক দিয়ে মানে খুবই খারাপ অবস্থা। লাইক মেনি পিপল আর ইন বিগ ট্রাবল। যদি কেউ মানে এমন হয় যে তাদের ভাড়া দিতে পারছে না, অর্থাৎ হোমলেস হওয়ার যে একটা যে চান্স, অনেক সময় যে টেনেন্ট আপনি যেটা বলছেন সেটি হলে যারা কাউন্সিলের টেনেন্ট তাদের আপনার ছাড় দিচ্ছেন, কিন্তু যারা প্রাইভেটলি প্রাইভেট টেনেন্ট তাদের হয়তো বা মালিক বলে যে তোমরা আমাদের টাকা দাও নাহলে ঘর ছাড়ো। তো এই যে হোমলেসের যে পরিস্থিতি, এটা কি যদি কি হয় এটার সম্বন্ধে কি আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা বা কিছু করছেন কিনা, হোমলেস যাতে মানুষ না হয়? আচ্ছা, আচ্ছা। তো হোমলেসের এই ব্যাপারটা হচ্ছে যে আপনার এটা কিন্তু মানে প্রাইভেট ল্যান্ডলর্ড যারা, তারা কিন্তু আপনাকে উচ্ছেদের যে ব্যাপারটা আছে, যে আপনাকে এখন যে জিনিসটা হচ্ছে যে আপনার অগাস্ট 2020 পর থেকে আপনাকে ৬ মাসের নোটিশ দিতে হবে। আপনাকে যদি উচ্ছেদ করতে যায়, এবং ৬ মাসের নোটিশটা কখন দিবে আপনাকে? যদি আপনার ৬ মাসের ভাড়া বাকি থাকে এবং আপনি কোনো এন্টি সোশ্যাল বিহেভিয়ার এ ইনভলভ হন। এই ২ টা কেসে আপনাকে ল্যান্ডলর্ড আপনাকে নোটিশ দিবে যে তুমি আমার বাসা ছাড়ো, এবং এটা কিন্তু ৬ মাসের নোটিশ দিতে হবে। এটা এই করোনা ভাইরাসের জন্য এটাই নতুন নিয়ম। এবং এই ৬ মাস শেষ হওয়ার পরে আপনি যদি না যান, তাহলে আপনাকে ল্যান্ডলর্ড যেটা করবে, এটা কোর্টে যাবে। সে কিন্তু আপনাকে বের করতে পারবে না বাসা থেকে। কোর্টে যাবে, কোর্ট এটা হিয়ারিং করবে, এবং কোর্টের প্রচুর ব্যাকলগ এই করোনার জন্য, এবং কোর্টের হিয়ারিং ও লেন্দি প্রসেস, এবং তারপরে আপনাকে কোর্ট যদি অর্ডার দেয় যে হ্যাঁ ইউ হ্যাভ টু লিভ দিস হাউস, এটা বেলিফ যে ও এটা প্রসেস করবে। এবং বেলিফও এখন যেটা মানে কারেন্ট যেটা যে করোনা ভাইরাসের জন্য ২১শে ফেব্রুয়ারি 2020 পর্যন্ত ওদের মানে কোনো ওরা কাউকে করতে যাবে না, এটা বলে দিছে। এটা হচ্ছে আপনার মানে মেইন জিনিসটা এটার। আর যেটা হচ্ছে যে এই কারণে আমি যেটা বলবো যে কেউ যদি মানে কোনো ল্যান্ডলর্ড যদি আপনাকে প্রেশারাইজ করে যে হ্যাঁ তোমাকে চলে যেতে হবে, তুমি এই ডকুমেন্টে সাইন করো, যে তুমি এই যে এটা চলে যাবা, এরকম একটা এগ্রিমেন্ট করো, এগুলোতে কেউ যাতে মানে এগ্রি না করে। কেউ যদি আসলেই যেটা বললাম এন্টি সোশ্যাল বিহেভিয়ার বা ৬ মাসের ভাড়া, এন্টি সোশ্যাল বিহেভিয়ারটা এটা হচ্ছে যে আমি এটাকে কোনো সাপোর্ট করতেছি না, কিন্তু ৬ মাসের ভাড়াটা যদি কেউ আসলেই তার হার্ডশিপের জন্য না দিতে পারে, তো এটার জন্য এটাই আমি বলতেছি যে তার হার্ডশিপ আছে, সে সেটা মেইন হচ্ছে যে প্রথমে সে ল্যান্ডলর্ডের সাথে যদি সে এমন হয় যে সে ভাড়া কমিয়ে দিতে পারবে, সেটা সে ল্যান্ডলর্ডের সাথে কিন্তু একটা এগ্রিমেন্টে করতে পারে যদি ল্যান্ডলর্ড রাজি হয়, এবং সে সেটা এক্সপ্লেইন করতে চেষ্টা করবে যে তার জব নাই বা ইয়ের কারণে। এবং তারপরে যদি সে ল্যান্ডলর্ড না শুনে, এবং ওইটা যেটা বললাম যে ইমিডিয়েট কোনো অ্যাকশন হবে না, কারণ হচ্ছে ল্যান্ডলর্ড হ্যাভ নো পাওয়ার টু কিক ইউ আউট ফ্রম হোম। তাকে ওয়েট করতে হবে আনটিল কোর্ট অর্ডার পর্যন্ত, এবং কোর্ট অর্ডার সহ বেলিফ সহ এখন যে টাইম ফ্রেম, এটা 10 মান্থ লেগে যাবে। এর আগে কেউ আপনাকে বাসা থেকে বের করতে পারবে না। সো আমরা মনে হয় এই জিনিসটা আরো রিপিট করি যে আসলে আমরা চাই না যে ল্যান্ডলর্ডও কোনো বিপদে পড়ুক বা কোনো টেনেন্টও বিপদে পড়ুক। আমরা কাউকে উৎসাহিত করছিলেন যে আপনি যে টাকা না দিয়ে আপনার ল্যান্ডলর্ডকে ঘুরান, তা কিন্তু না। বাট স্টিল আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি ফিনান্সিয়ালি কোনো থাকে এবং আপনি একদমই দিতে পারছেন না, আপনার ফার্লো আছে তাতেও আপনি পারছেন না, আপনার এই যে গভর্নমেন্টের যত অপশন আছে তাতেও পারছেন না, তারপরে যদি আপনি না দিতে পারেন, ৬ মাস যদি না দিতে পারেন, তারপরেই কেবল আপনার ল্যান্ডলর্ড আপনাকে বলতে পারে তুমি ঘর ছাড়ো, এবং সেটা কোর্টে যাবে। কোর্টের পরে যদি অর্ডার হয়, সেটা অ্যাজ রিমন ভাই মেনশনড ইট কুড টেক 10 মান্থস অ্যাজ ইউ সেড, না?
হুম, সো যেটা ইম্পোর্টেন্ট জিনিস, আপনারা কোনো কন্ট্রাক্টে সাইন করবেন না। এটা মনে হয় এটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ তাদের শোনার জি, জন্য, জি, তাই না? জি, হুম। জি, জি। জি, আপনারা কোনো কন্ট্রাক্টে সাইন করবেন না। আপনাদের যাই বলুক, আপনারা কাউন্সিলের আপনাদের সিটিজেন অ্যাডভাইস ব্যুরোর সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, মনে হয়। এটা হলো আমি যেটা বললাম এটা হলো ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে যে কেউ যদি রিস্ক থাকে যে হ্যাঁ, তার বাসা ছেড়ে দিতে হবে, হুম, তাহলে সে কাউন্সিলের আমাদের যে হাউজিং অফিসার আছে, তার সাথে যোগাযোগ করবে। সব কাউন্সিলের হাউজিং অফিসার আছে। হুম, যোগাযোগ করে সে তার সিচুয়েশনটা যে তার বাসাটা ছাড়তেই হবে। হুম, কারণ হচ্ছে এই কারণে। এখন কারণটা যদি এরকম হয় যে সে রেন্ট দিতে পারতেছে না, তো হুম, হুম, কাউন্সিল যেটা করবে অবশ্যই যদি কেউ ব্রিটিশ সিটিজেন হয়, কেউ যদি বেনিফিট এলিজিবল হয়, তাকে কিন্তু ওইটাতে অবশ্যই কাউন্সিল কন্টিনিউয়াস হেল্প করতেছে। অলরেডি হাউজিং বেনিফিট এগুলো কিন্তু আছে। তো তারপরেও হুম, যদি তার অন দ্য টপ অফ দ্যাট সামথিং কোনো দরকার হয়, কাউন্সিল কিন্তু তাকে সেটা হেল্প করতে পারে, মানে করে। এটা হুম, একটা। আরেকটা হচ্ছে যে যারা বেনিফিট এলিজিবল না বা ব্রিটিশ সিটিজেন হয় নাই, তাদের ক্ষেত্রে যে জিনিসটা হাউজিং এর যদি কাউ বাসা থেকে চলে যেতে হয়, তারাও কিন্তু স্টিল কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারে এবং কাউন্সিল কিন্তু এক্ষেত্রে ওই ল্যান্ডলর্ডকে বলতে পারে তার যদি অ্যাকচুয়াল সিচুয়েশন হয়ে থাকে যে হার্ডশিপের মধ্যে সে আছে। ল্যান্ডলর্ডের সাথে হয়তো নেগোসিয়েশন করবে যে সে আম আম থাকতে পারবে, এই ব্যাপারে একটা ইয়ে করবে। আরেকটা হচ্ছে যে যদি ল্যান্ডলর্ড মনে করে যে হ্যাঁ, ল্যান্ডলর্ড সে টাকা দিতে পারতেছে না, হুম, আম শর্ট টার্মের জন্য কাউন্সিল কিন্তু তাকে কিছু টাকা লোনও দিতে পারে যে যাতে সে ভাড়াটা কিছুটা পরিশোধ করতে পারে। পরবর্তীতে সে যখন এলিজিবল হবে সে আস্তে, আস্তে মানে ইনকাম হবে, সে যাতে আস্তে, আস্তে জিনিসটা পরিশোধ করে দেয়। তো এই হেল্প গুলা কিন্তু আমাদের হাউজিং টিম থেকে করতেছে এবং করবে। সব কাউন্সিলে মোটামুটি কম বেশি আছে। তো হুম, এটা মানে আমি মনে করি যে যাদের এই অবস্থা আছে, তারা হুম। যাতে ওই হাউজিং অফিসারের সাথে তারা যাতে যোগাযোগ করে এবং এটার একটা সমাধান হবে আরকি। দর্শক শ্রোতা, এর চাইতে মনে হয় আর মানে আর মনে হয় আর কিছু করার থাকে না মনে হয় এর চাইতে, তাই না? জি, আপনি যেটা বললেন, যেটা মানে কাউন্সিল যেসব পদক্ষেপ নিচ্ছে আপনাদের জন্য, মানে তারা টাকাও দিতে চায়, মানে আপনাদের ফিনান্সিয়াল সাপোর্ট, লিগ্যাল সাপোর্ট। তো আমরা আসলেই কৃতজ্ঞ, মানে অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন বা অ্যাজ এ কমিউনিটি আমরা সত্যিই গর্বিত যে যেভাবে এবার এই করোনার সময় ব্রিটিশ সরকার মানুষকে লুক আফটার করছে। এটা সত্যি মানে ঐতিহাসিক একটা মেমোরি হয়ে আমাদের থাকবে। আমরা জি। সত্যি কৃতজ্ঞ সরকারের প্রতি। আরেকটি প্রশ্ন আম আমার কাছে আছে। একজন নুসাইবা ফাতেমা, আপনি কি দেখতে পারেন? হ্যাঁ, হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছি। আমি জব সিকারের জন্য এপ্লাই করছি 3 উইকস। আমার কাজ নাই। ভালো পেমেন্ট পাইতেছি না। আমি ইউনিভার্সাল ক্রেডিট ইন্টারেস্টেড না উনি। ইন্টারেস্টেড না। কিন্তু জব সিকার থেকে কোনো রিপ্লাই দিচ্ছে না। আমার পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আমি 3 ইয়ার ধরে ইউকে তে কাজ করতেছি। আম আমি হুম, এক্ষেত্রে যেটা বলব যে আসলে এখন কাউন্সিল এটা গভর্নমেন্ট থেকেই দেওয়া এবং কাউন্সিল গুলা হুম, কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটেই যেতে সবাইকে উৎসাহী আচ্ছা, করতেছে। তো আমি জানি যে এটা আসলে বলা ঠিক না। ইউনিভার্সাল ক্রেডিটে হয়তো অনেকের ইনকামটা মানে বেনিফিট পাওয়ার যে রেটটা এটা কিছুটা কমে যায়। হুম, অনেকের আছে আমি যতদূর জানি। তো আ এই কারণে অনেকে ইন্টারেস্টেড না। কিন্তু আসলে এটা আসলে কিছু করার নেই। কাউন্সিলে আসলে ওই সবাইকেই আ এডভাইস করতেছে যে হুম, ইউনিভার্সাল ক্রেডিটে যাতে সবাই এপ্লাই করে। তো আমি মনে করি আপনার যদিও আ একটু জিনিসটা কমে যেতে পারে আপনার মানে বেনিফিট পাওয়ার যে টোটাল অ্যামাউন্টটা। হুম, কিন্তু আমার মনে হয় আপনার যদি একবারেই মানে কাজ না থাকে তাহলে ওই অপশনে যাওয়াটা আমি মনে করি খারাপ কিছু হবে না। আর হুম, যদি আপনি মনে করেন যে না আপনি জব পাবেন, আম আ জব সিকার অ্যালাউন্স আপনার পাওয়ার কথা। কারণ আপনার জব ছিল। আম 3 উইকস আপনি বলছেন আমার মনে হয় এখনই আপনার উইদিন ভেরি শর্ট টাইম এর মধ্যে আপনার এটা পেয়ে যাওয়ার কথা। আমি জানি না আপনি কোন কাউন্সিল এর আন্ডারে। কিছু কাউন্সিল আছে যেটা সত্যি কথা যে অনেক বিজি, তারা অনেক বড় কাউন্সিল। হুম, লন্ডনে বিশেষ করে। তো আপনি জব সিকার অ্যালাউন্স টা পেতে পারেন। ওটা যদি আমি জানি না এটা আপনার জন্য এনাফ হবে কিনা। কিন্তু আমি যেটা এডভাইস করব যে ওই ইউনিভার্সাল ক্রেডিট এটাই আসলে মানে কাউন্সিলের বেনিফিট টিম থেকে এটাই এডভাইস করে এবং অনেকের ক্ষেত্রে এটা হইছে কিন্তু ওই কাউন্সিল ওই জায়গাতেই ফিরে যাচ্ছে আরকি যে আপনি ইউনিভার্সাল ক্রেডিট এপ্লাই করেন। ধন্যবাদ আম নুসাইবা ফাতেমা। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। এরপরে আম আমি আরেকটি প্রশ্ন নিতে হবে। যে লায়লা মনি। উনি বলছেন, আমি ৬ নভেম্বর ইউকেতে আসছেন। উনি হয়তোবা ইউরোপ থেকে আসছেন। হুম, আমার ইউনিভার্সাল ক্রেডিট চালু হয়েছে। আমার ৩ টি বাচ্চা আছে। কিন্তু আমাকে বাচ্চাদের
কোনো বেনিফিট দেওয়া হয়নি। মানে ওনার বাচ্চাদের কোনো বেনিফিট দেওয়া হয়নি। আমার বাচ্চা আন্ডার 13, আমার কাউন্সিল ট্যাক্স আসছে প্রায় 700 3 মাসের জন্য। এই অবস্থায় কোন ট্যাক্স কমানোর সমাধান আছে কি? মানে কি করতে পারি? তো ওনার ২ টা আসলে সমস্যা, যেটা হচ্ছে ওনার বাচ্চাদের বেনিফিট দেওয়া হয় না এবং কাউন্সিল ট্যাক্স ৭০০ আসছে। কোনো সাজেশন কি আছে আপনার আচ্ছা, কাছে? এটা আমি জানি না আসলে ডিটেইল তার ওই ১ম যে পার্টটা, এটা আমি ডিটেইল না জেনে আসলে কমেন্ট করা ঠিক হবে না যে কি হইছে উনার ইয়ের ক্ষেত্রে। যদি উনি আসলে ডিটেইল মানে প্রাইভেটলি বা পার্সোনালি আলাপ করে তাহলে হয়তো আমি দেখলে বুঝতে পারবো যে জিনিসটা হুম, কি হইছে। হুম। ওইটা কমেন্ট করা ঠিক হবে না। না আচ্ছা। জেনে এক্সাক্টলি। আপনি যেহেতু সফটওয়্যার অফিসার, আপনার অবশ্যই জি, মানে জি। আপনার আর কাউন্সিল ট্যাক্স যেটা যে ৩ মাসের জন্য ৳৭০০ আমার মনে হচ্ছে এটা লন্ডনে এটাই হবে। হুম, ইট সিমস মানে টু মাচ। তো এটা আ বা অবশ্যই কমানোর উপায় আছে। আমি যেটা বললাম যে প্রত্যেকটা কাউন্সিলে কিন্তু এখন ওই কাউন্সিল ট্যাক্স রিডাকশন স্কিম আছে। আপনি যদি ফোন করে আপনার সিচুয়েশনটা ঠিকমতো বলতে পারেন বা ইমেইল দিয়ে, তাহলে আপনার কাউন্সিল ট্যাক্স টা কমিয়ে দিবে। এটা আমি মোটামুটি মানে আশা করি আরকি। থ্যাংক ইউ। লায়লা মনি আপু, আপনি মনে হয় আপনার উত্তর পেয়েছেন। যেহেতু আমরা আপনার ডিটেইলস জানি না কোন পরিস্থিতিতে কোন কাউন্সিলে, সো আপনি বেটার হলো আপনি যে মানে আপনারা অলরেডি মনে হয় বুঝতে পারছেন যে কাউন্সিল তাদের মানে দে আর ট্রাইং দেয়ার বেস্ট। মানে এর চাইতে হয়তো আর কিছু করার যায় না। মানে আর কত করবে? সো আপনারা যোগাযোগ করেন। আপনি বলেন, আপনার পরিস্থিতি বলেন যে আমার এই সমস্যা। তারা অবশ্যই করবে আপনাদের জন্য সাহায্য। আমরা আশা করি ডেফিনিটলি। শামীম হাসান একটু বড়, সমস্যায় পড়ছি। তা চেষ্টা করি। হলো আমার জব নাই COVID-19 এর শুরুর থেকে। তা আমার বাসা ভাড়া টাকা I think is 1250 পাউন্ড। হুম, বাট আমি আমার বাসার এজেন্স থেকে ওনাকে বলার পর ১০০ পাউন্ড কমাইছে। আচ্ছা কিন্তু তারা আমাকে এখন ক্যাব দিচ্ছে বাসা ভাড়া জন্য দিতে পারছি না। সেই অবস্থায় উনি কি মেইনলি বাসা ভাড়া দিতে পারছে না আরকি। হুম, হ্যাঁ, ওই যে উনাকে কমিয়ে দিছে যেটা এটা আবার দিতে বলতেছে। তো আমি হুম, মনে করি যে আপনার যদি স্টিল জব না থাকে, আপনি ওই এজেন্সিকে আপনি ডাইরেক্ট বলেন যে আমার স্টিল জব নাই। সেটার আপনি প্রুফ ও দিতে পারবেন। হুম, সেটা আপনি 100 পাউন্ড এখন ওই যেটা ওরা দেওয়ার জন্য চাপ দিচ্ছে এটা আপনি এখন দিতে পারবেন না। এটা আপনি বলেন। আমার মনে হয় না এখানে ওরা কোনো কেউ যদি ওরা যদি কোনো মানে মানে রিকগনাইজড এজেন্সি হয়ে থাকে কোনো যারা মানে অপারেট করতেছে, এটা মেনে নেওয়ার কথা। এবং সে যদি এটা না মানতে চায় আমার মনে হয় এটা আপনি ওই যে যেটা বললাম যে কাউন্সিলর হাউজিং অফিসারকে বললে ওরা কিন্তু এটা দেখবে আরকি। হুম, এটা আমি মনে করি না এটা খুব বেশি বিগ ডিল এবং হুম, আমি জানি যে আসলে এজেন্সি গুলা তাদেরও প্রফিট মেকিং এর একটা ব্যাপার আছে বা হুম। ল্যান্ডলর্ডদের। কিন্তু এটা আপনার যেহেতু জব নাই এটা তারা আমার মনে হয় অ্যাকসেপ্ট করবে। এটা আমি কোন আনফেয়ারনেস দেখতেছি না এখানে জি, তাদের জন্য। শামীম হাসান ভাইয়া, আপনি হয়তোবা প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। তো আসলে খুব ইজি। আপনি আপনার কাউন্সিলের হাউজিং অফিসারের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ? আপনি ১ম এ আমি মনে করি যে ওই স্টেট এজেন্সিকে উনার করা উচিত। জি, হ্যাঁ, যদি না মানে তাহলে হাউজিং অফিসারের সাথে। হ্যাঁ। হ্যাঁ, জি, থ্যাংক ইউ ভাই। তারপরে যদি না মানে হাউজিং অফিসারের সাথে কথা বলেন এবং তারা আপনার পিকচার যদি ক্লিয়ার হয় এবং যদি সত্যি হয়, মানে অবশ্যই সত্যি আপনি যদি দে মানে তাদের সামনে তুলে ধরতে পারেন, তারা অবশ্যই কিছু একটা করবে এবং আপনার সমস্যা হওয়ার কথা না। অনেক ধন্যবাদ ভাই। আমার আরেকটি উম প্রশ্ন যেটা আপনার রিলেটেড না, আমি আমি তাকে উত্তর দেব। সাবিহা বাক বাকার, উনি ইটালি থেকে বলছে যে উনি ইউকে তে আসতে চায়। আ উনার ইটালি পাসপোর্ট আছে। আসলে সাবিহা বাক্কার, আপনাদের যদি ইটালির পাসপোর্ট যদি থেকেই থাকতো বা আছে, আমরা বুঝি। আপনাদের অবশ্যই 31 ডিসেম্বরের আগে আসা উচিত ছিল। এটা অনেক ইজি হতো। এখন আসলে আসা আপনাদের জন্য অনেক নিয়ম মেনে আসতে হবে। আমরা আগে কয়েকটা অনুষ্ঠান করছি। আপনি হয়তোবা যদি না দেখেন, আমি আপনার রিপ্লাইতে আমরা সেই অনুষ্ঠান লিঙ্ক দিয়ে দেব। আপনি দেখবেন আসলে কোনো অপশন আপনার খোলা আছে কিনা। আপনি হয়তোবা আসতে পারবেন ৯০ দিনের জন্য ঘুরতে এবং সেটি আপনার ইমিগ্রেশন ফেস করে আসতে হবে যে আপনি কেন আসছেন। কোনো কজ দিয়ে আসতে হবে। ৯০ দিন থাকতে পারবেন, তারপর চলে যেতে হবে। বাট পার্মানেন্টলি থাকতে হলে আপনাকে জবের অফার নিয়ে আসতে হবে এবং অথবা আম বিজনেসের ভিসা নিয়ে আসতে হবে। এটি আসলে মেইন। আর পড়াশোনা যদি করাইতে চান সেটা অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে সে আগের সেই ফ্রি অপশনটা আর নাই।
তো এটা সম্বন্ধে আমি বিস্তারিত জানি না। হয়তো আমরা যেটা মনে করি, আমরা যেটা জানি সেটি হচ্ছে আপনারা অন্য দেশের স্টুডেন্ট যেভাবে অনেক ফি পে করে আসে, আপনাদের সেটা করতে হবে। তো আপাতত এইটুই আসলে ভালো সংবাদ আমার কাছে। এর বেশি ভালো সংবাদ আমরা দিতে পারছি না। দুঃখিত। তবে যেহেতু উনার ইটালিয়ান পাসপোর্ট ছিল, উনি 31 ডিসেম্বর আগে আসলে it would be really good for them. আপনার জন্য অনেক ভালো হতো। অনেক ধন্যবাদ তারপরেও প্রশ্ন করার জন্য। জি, ভাই আরেকটি হলো আ অনেকে আছে যে ব্রিটেনে এখানে মানে খুবই হয়তো বয়স বেশি বা আত্মীয়স্বজন নাই। তারা যদি কোভিড আক্রান্ত হয়, একটু ঘরে যে বাজার সদাই বা ওষুধের যে প্রয়োজন they are not allowed, তারা তো বাহিরে যাওয়ার পারমিটেড না। সেক্ষেত্রে কি কাউন্সিল তাদের কি তার সাথে ফোন করে কাউন্সিল কি তাদের কোনো সাহায্য বা কোনো সাপোর্ট দেয় কিনা? মানে এই যে লজিস্টিক সাপোর্ট আচ্ছা, কি? এটা হ্যাঁ, এটা হচ্ছে যে করোনা ভাইরাসের শুরু থেকে যে ১ম লকডাউন শুরু হলো তখন থেকে কাউন্সিল দিচ্ছে। আমাদের নটিংহাম কাউন্সিল এটলিস্ট দিচ্ছে। আমি সব কাউন্সিলের আমি বলতে পারব না। কারণ এটা আসলে কোনো মানে লিগালি রিকোয়ার্ড না যে কাউন্সিলের দিতেই হবে। কিন্তু আমার মনে হয় অনেক কাউন্সিল এটা দিচ্ছে। আমরা নটিংহাম কাউন্সিলের পক্ষ থেকে এই কাউন্সিল কিন্তু যারা ভালনারেবল পিপল এবং যারা শিল্ডিং করতেছিল তাদের কিন্তু আমরা হেল্প করছি যে তাদের বাজার তারপরে প্রেসক্রিপশনের যে ওষুধগুলো সেগুলো কিন্তু আমরা দিতে, এটা হচ্ছে যে আসলে আমাদের কাউন্সিলের একটা টিম আছে, ওটা ছোট টিম, কিন্তু আমরা যেটা করছি যে সব টিমের থেকে আমরা ভলেন্টিয়ারি এই কাজটা কিন্তু মানে আমরা যারা আসলে কাউন্সিলে কাজ করি আমরা মনে করি যে কমিউনিটির প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। ইটস নট অনলি যে আমাকে পে করতেছে ওই কারণে আমি পে ছাড়াই আসলে আমরা করছি, যেটা সত্যি কথা যে আমরা কিন্তু এই কাজটা করছি। আর কাউন্সিল যে এই ব্যাপারে যে কাজটা করছে আসলে কাউন্সিলের মানে এইরকম মানে সাপোর্টটা দেওয়ার জন্য আলাদা আসলে কোনো টিম না, আমি যেটা আপনাকে বললাম। আর দিলেও মানে কাউন্সিল যদি এটা ফর্মালি এই কাজটা করে তাহলে কিন্তু কাউন্সিলের কস্টটা কিন্তু অনেক বেশি হবে। কারণ সে একজনকে এমপ্লয়ি রাখতেছে, তার জন্য ট্যাক্স এনআই দিতে হচ্ছে, কাউন্সিলের এখানে কিন্তু অনেক খরচ। কাউন্সিল যেটা করছে যে আপনার কিছু কমিউনিটি অর্গানাইজেশন এবং চ্যারিটি আছে অনেক বেশ কিছু, তাদেরকে কিন্তু কাউন্সিল সেই ইয়ের শুরু থেকে ফান্ডিং দিছে। ফান্ডিং যেমন খুব কম, এটা খুব বেশি তা না, 500, 1000, 1500, 2000 পাউন্ড, ডিপেন্ড করে যে কে কি করতেছে। এই ফান্ডিং গুলা দিছে। যে এই ফান্ডিং গুলা কেন দিছে, যে এই যে কমিউনিটিতে যারা ভালনারেবল পিপল আছে, যারা শিল্ডিং করতেছে, যাদের খাবার দরকার, যাদের ওষুধ দরকার, তারা যাতে এই কমিউনিটি অর্গানাইজেশন গুলো এবং চ্যারিটি গুলো এটা জানে করতে পারে। এবং এটা কিন্তু মোটামুটি সব জায়গাতে করছে, আমাদের নটিংহামে করছে। আমাদের নটিংহামে আমাদের বাংলাদেশের যে আমাদের ভলান্টারি অর্গানাইজেশন আছে, আপনি যারা বাংলাদেশি কমিউনিটি নটিংহাম, আমরাও কিন্তু এই কাজটা করছি। তো দ্যাট ওয়াজ রিয়েল হেল্প, মানে যাদের আমরা করছি ওই সময়, এবং যারা যেসব সবাই কিন্তু বলছে যে মানে ওই বয়স্ক লোকরা, ভালনারেবল পিপলরা যারা বের হতে পারে না, মানে দে ওয়ার রিয়েলি গ্রেটফুল যে এটা আসলে খুব মানে একটা কাজ এরা করতেছে। তো কাউন্সিল, এটা অবশ্যই কাউন্সিলের একটা অবদান যে ওই ফান্ডিংটা যদি না দিত, যে অবশ্যই ভলেন্টিয়ারি আমরা কাজ করতে পারি, কিন্তু ভলেন্টিয়ারি করার একটা লিমিট আছে। আপনার যে কোনো খাবার কিনতে টাকা লাগে, আপনি এক জায়গায় পৌঁছে দিচ্ছেন, সেখানে গাড়ির তেলের খরচ লাগে, এগুলো কিন্তু লাগে। তো হয়তো আপনি কিছু জিনিস আপনি নিজের থেকে দিচ্ছেন, কিন্তু সব কিন্তু আপনি দিতে পারবেন না। তো ওই জিনিসটা কিন্তু কাউন্সিল করছে যে ওই যে ফান্ডিং পাওয়াতে মোটামুটি কিন্তু যাদের দরকার এবং সব ইয়েতেই কিন্তু এই কমিউনিটি বা চ্যারিটি অর্গানাইজেশন গুলা ওই সাপোর্টটা কিন্তু দিয়েছে এবং দিয়ে যাচ্ছে। এটা দ্যাট ওয়াজ রিয়েলি আ গুড থিং ফ্রম কাউন্সিল এন্ড দ্য ভলান্টারি এন্ড কমিউনিটি অর্গানাইজেশন। আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে মানে যেহেতু আপনি এমন একটা জায়গায় আছেন যে আপনি যেটা বললেন যে আপনার কাজের বাইরেও মানে অনেক কাজ করেছেন। আপনার ডিউটির বাইরে, সরি, আপনার কন্ট্রাক্টের ডিউটির বাইরে। এখন আমি যতটুকু পত্রিকায় দেখেছি যে COVID-19 শুরুর দিকে প্রায় 7 লক্ষ মানুষ মানে ভলান্টিয়ার হওয়ার জন্য সাইন করছে। হ্যাঁ? তো আসলে আপনারা এই এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি অ্যাজ এ নেশন, মানে কমিউনিটি, সাধারণ মানুষ কতটুকু ইউনাইটেড ছিল এবং কতটুকু মানে এই মানে হেল্পফুল ছিল যে আপনাদের সাথে যোগাযোগ করছে, যে আপনি যেটা বললেন অনেক চ্যারিটি অর্গানাইজেশন আসছে, এবং আমি জানি যে আপনারা অনেক কিছু করেছেন, বাট অ্যাজ এ হোল আপনি কেমন রেসপন্স ছিল মানুষের কাছে? কারণ আমরা বিভিন্ন দেশে দেখছি যে যাদের দায়িত্ব তারাই আসেন, অফিসে আসে নাই, বাট এখানে প্রায় 7 লক্ষ মানুষ তারা উইলিংলি নিজের জীবনকে মানে চিন্তা না করে তারা তো আপনার কেমন রেসপন্সটা দেখছেন তখন? রেসপন্স ইট ওয়াজ ভেরি গুড। আমি বলবো যে ভেরি গুড, এবং মানে এটা একটা এক্সট্রা অর্ডিনারি রেসপন্স ছিল, যে সবাই কিন্তু ওই সময় মানে যখন শুরু হয়, এখন তো আসলে অনেকদিন হয়ে গেছে, মানুষ কিন্তু এখন জিনিসটাকে অনেক
কিন্তু যখন শুরু হয় সেই মার্চে আপনি যদি ওই সময়টা সবাই কিন্তু খুব একটা আতঙ্কের মধ্যে ছিল। কে কি করবে কিছু বুঝতো না। তো হুম, তখন কিন্তু মানে আমাদের কাউন্সিল বা এই যে কমিউনিটি বা ভলান্টারি অর্গানাইজেশন গুলার যে মানে মানুষজন যখন তাদের কাছে যেত, হুম, ইভেন কি আমি দেখছি ওই সময় আমি তো নরমালি যেটা যে আমি বাসার থেকে আমাদের কাজ করতে হচ্ছে। আম হুম, আ সব কাউন্সিলের সব টিম না। যাদের ফেস টু ফেস যেতে হয় সম্ভব। যাচ্ছে। আমি বাসার থেকে কাজ করছি কিন্তু ওই যে সপ্তাহে ১ দিন কিন্তু আমার সাইট ভিজিট এ যেতে হয়। আমরা যারা প্ল্যানিং আছি। তো আমরা যখন ওই সময় ওই ১ দিনের জন্য সাইট ভিজিট এ যেতাম, ওই সময়ও কিন্তু রেসিডেন্ট যারা ওইখানে বা ওরা আমাদের বলত যে মানে থ্যাংক ইউ ফর মানে রানিং আওয়ার ইকোনমি। থ্যাংক ইউ ওকে। ফর হেল্পিং টু রান আওয়ার ইকোনমি। ঠিক আছে? হুম, এই জিনিসটা কিন্তু বলতো যে তুমি আমাদের ইকোনমি রান করার জন্য যে চেষ্টা করতেছো, কারণ হুম, ওইটা একটা কিন্তু ইম্পোর্টেন্ট পার্ট। মানে আপনার কিন্তু মানে সব দিক থেকেই আছে। তো হুম, ওই জিনিসটা গুলা এবং যারা মানে কাউন্সিলর যারা অ্যাকচুয়ালি ফিল্ডে কাজ সবসময় ছিল, বিভিন্ন টিমের কমিউনিটি প্রোটেকশন টিম বলেন, সোশ্যাল সার্ভিস টিম বলেন, বা হুম, ট্রেডিং স্ট্যান্ডার্ড হুম, বা যারা আ ওই যে আপনার ট্রান্সপোর্ট টিমের যারা বিভিন্ন কাজে ছিল। তো এদেরকে সবাইকে কিন্তু খুব অ্যাপ্রিশিয়েট করছে এবং সবাই মিলেই আসলে যেটা সত্যি কথা এবং কমিউনিটি অর্গানাইজেশন বলেন, হুম, কমিউনিটির লোকজন বলেন, সবাই মিলেই কিন্তু আসলে মানে আমি জানি যে আসলে ব্রিটেনের পরিস্থিতি খুব ভালো না। এখন যদি আপনি তুলনা করেন করোনা ভাইরাস রিলেটেড। কিন্তু মানে এটা আসলে কিন্তু ব্লেম গেম যেটা যে এটা কিন্তু আসলে কেউ ওইভাবে করে নাই। সবাই কিন্তু চেষ্টা করছে যে কিভাবে আমরা একে অপরকে হেল্প করতে পারি। আ এইভাবেই কিন্তু এখানে আসলে জিনিসটা চলে আসতেছে। আ আমি বলব যে হ্যাঁ, it was really positive and extraordinary for the people of UK আমি বলব। অনেক, অনেক ধন্যবাদ। ভাই আমার আর ২ টা প্রশ্ন আসছে। আমি কি নিব? আ হ্যাঁ, জি, আপনি জি, অবশ্যই। প্লিজ। সাইদ উনি বলছেন, সাইদ ভাই উনি বলছেন যে আমার নিজের একজন মানুষ ১০ হুম, উনার পরিচিত একজন ১০ ঘন্টা কাজ করে কাজের জায়গায় আর কাজ দিতে পারে না। ঘরের রেন্ট আম হুম। £৬৫০ কাউন্সিল বেনিফিট দেয় মাত্র ৫০০ তা দিয়েই চলা মুশকিল এবং সে শুধু চাইল্ড ট্যাক্স ক্রেডিট পায়। এখন কি করা যায় এবং কোন অপশন বা কোন সাজেশন আছে কিনা আপনার কাছে? আচ্ছা, এখন রেন্টের ব্যাপার যেটা আমরা যদি যেটা আমরা এর আগেও আলোচনা করছি যে আপনার ইনকাম যদি কমে যেয়ে থাকে তো আপনি আ একটা হচ্ছে যে আপনি কাউন্সিলের সাথে যোগাযোগ করেন যে এইটা আপনার রেন্ট এত বেশি, আপনার ইনকাম এখন কম, আপনাকে বেনিফিটটা বাড়িয়ে দেওয়ার কোনো অপশন আছে কিনা? এইটা হলো একটা জিনিস। আরেকটা হচ্ছে যে ওই বেনিফিট বাড়ানো একটা জিনিস। আরেকটা হচ্ছে যে রেন্ট ছাড়াও যদি আপনি যদি কাউন্সিল ট্যাক্স দেন সেটা কাউন্সিল ট্যাক্সটাও কাউন্সিল কমিয়ে দিতে পারে কিনা। হুম, আমি হুম, জানি না আপনার রেন্টের বাইরে কাউন্সিল ট্যাক্স দিতে হয় কিনা। যদি দিতে হয় সেটাও কমিয়ে দেয়। এটা একটা হেল্প। আম আরেকটা হচ্ছে যে আপনার আ রেন্টের যে জিনিসটা এটা হচ্ছে যে আপনি কিন্তু ওই যে যেটা বললাম যে আপনার যদি খুব হার্ডশিপ থাকে আপনি কিন্তু ল্যান্ডলর্ডের সাথে এটা নেগোসিয়েশন করতে পারেন। যে হুম, এটা রেন্টটা কিছুটা কমিয়ে দেওয়া যায় কিনা। যে ঠিক আছে ৫০-১০০ পাউন্ড কিন্তু ইস গ্রেট হেল্প। তো হুম। এটা আপনি করতে পারেন কিনা এটা আপনি একটু দেখেন। আচ্ছা ধন্যবাদ ভাই। আরেকটি প্রশ্ন আসছেন কবির আহমেদ। আমি ইটালি থেকে এসেছি ২১ ডিসেম্বর। আমার মেয়ের বয়স ১৭ র বেশি। বিভিন্ন কলেজ ভর্তির বিষয়ে যোগাযোগ করে কোনো অসামঞ্জক আশ্বাস পাচ্ছি না। এর কোনো সমাধান আছে কিনা? মানে আপনি তো কাউন্সিলর obviously আমি জানি না হয়তোবা আপনি জানার নাও থাকতে পারে। বাট ইন কেস যদি জানেন যে তা না, এটা আসলে আমি বুঝতেছি না যে উনি কলেজে উনাকে রেসপন্স আ আনলেস উনি যেহেতু বলছে ২১শে ডিসেম্বর আসলে কলেজগুলো কিন্তু বন্ধও ছিল। ছিল। এগুলো কিন্তু খুলেই নাই। অনেক কলেজই খুলবে হচ্ছে ১৮ই জানুয়ারি। হুম, ১৮ হুম, জানুয়ারি হচ্ছে আর্লিয়েস্ট আরকি যেটা বলছে। এখন জানি না আমি লকডাউনের জন্য তারা আদৌ খুলবে কিনা। এই হুম, হাই স্কুল এবং কলেজগুলো কিন্তু ১৮ জানুয়ারির আগে খুলবে না। তো এইটা একটা হতে পারে যে আপনার যেহেতু বন্ধের সময় কিন্তু আপনি রেসপন্সটা পাবেন না। হুম, হুম। স্বাভাবিক। আমাদের কাউন্সিলও আমরা ক্রিসমাসের সময় যে কয়দিন বন্ধ ছিল আমাকে ২ ১ জন আ জি, ইমেইল করলে কিন্তু আপনার যারা যেহেতু সবাই ক্রিসমাসের টাইম বা নিউ ইয়ারের টাইমে হলিডেতে থাকে, মানে ছুটিতে থাকে, সে কিন্তু রেসপন্স করে না। ওই কলেজের ক্ষেত্রেও এরকম। তো আমার মনে হয় আপনি কিছুদিন দেখেন এটা আপনার কলেজে ভর্তির বিষয়ে না রেসপন্স করার কোনো কারণ নাই। আপনার মেয়ের যদি কোয়ালিফিকেশন থাকে, সে হুম, যদি ভর্তি হওয়ার যোগ্য হয় তাহলে অবশ্যই আপনার যেকোনো একটা কলেজে সে পাবে। এবং রেসপন্সটার জন্য আপনি আমার মনে হয় 18 জানুয়ারি পর্যন্ত ওয়েট করেন। জি। এট লিস্ট।
জি, তবে মানে এটাই মনে হয় আসলে COVID-19 এর জন্য সবকিছুই রেসপন্স স্লো এবং আপনি জানেন আমরা যে বললেন যে সবাই এখন আর আগের মতো হয়তোবা মানে ফুল ফোর্সে কাজ করতে পারে না। সো অবশ্যই আমাদের একটু ওয়েট করতে হবে। আমাদের আরেকটি প্রশ্ন আসছে। ইব্রাহিম হাসান, I have been self-isolated for 10 days and I have heard that if you are self-employed, you can apply for £500 from the council. In how many days can I apply for the claim? উনি আসলে ওনার যে কতদিন আসলে উনি হয়ে গেছে হ্যাঁ, কতদিন? ওটা আমি বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার করোনা 10 ডেজ আইসোলেশন এর পরের 14 দিন। 14 দিনের পরের ওর মধ্যে আপনাকে এপ্লাই করতে হবে। 14 দিনের ভিতরে না? আচ্ছা। মানে 10 ডেজ যখন তার আইসোলেশন শেষ হবে, হুম। তারপর 14 দিনের মধ্যে তাকে এপ্লাই করতে হবে। ওকে, অনেক ধন্যবাদ। ইব্রাহিম হাসান ভাই, আপনি তো যদি এর ভিতরে থাকেন তাহলে আপনি অবশ্যই এপ্লাই করবেন। আর যদি না থাকেন তাহলে হয়তোবা ইটস ব্যাড লাক। এবং এই জাতীয় ইনফরমেশনটা যাতে আপনারা পান সেজন্য আমার কিন্তু মনে হয় উনি আছে, কারণ উনি লেখছে I have been self isolating for 10 days। মানে উনি আমার মনে হয় উইদিন 10 ডেজ আছে এখন। উনার স্টিল আচ্ছা, টাইম আছে। আচ্ছা উনি ট্রাই করছে। হ্যাঁ, I have been self। তো জি, আপনার টাইম আছে। আপনি 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 অপেক্ষা করবেন না। অবশ্যই 14 দিনের ভিতরেই করবেন। তা না হলে হয়তোবা, এবং এইটার জন্যই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানটি করা, যাতে মানুষ জানে, তাই না? সো জি। আপনাকে ধন্যবাদ। আশা করি আমরা আপনাকে হয়তোবা হেল্প করতে পেরেছি যতটুকু সম্ভব। আমাদের আরেকটি প্রশ্ন আসছে। সাগর আলিফ ভাইয়া, সালাম ভাইয়া। এটা আমার মনে হয় ওই যে লিগ্যাল, আপনার সেই লিগ্যাল ইয়েটা আমার মনে হ্যাঁ, হয় সানডে সাগর থেকে। ভাইয়া, জি, এটা আমাদের আসলে আজকের প্রোগ্রামের আসলে আমাদের যে অতিথি উনি এটা এক্সপার্ট না। এটা আপনি হয়তোবা সানডেতে আমাদেরকে করলে ভালো হবে। অনেক ধন্যবাদ। আর এরপরে সাইদ রহমান আহমেদ, উনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন। সো আসলে মোটামুটি আমরা বেশ অনেকক্ষণই আমরা আলোচনা করলাম, এবং আপনার রিমন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। এবং একটি যদি যাওয়ার আগে এমন কি কোনো তথ্য বা ইনফরমেশন আপনি চান, বা যেটা আমরা আলোচনা করিনি, যেটা আপনি হয়তোবা এখন মনে পড়ছে যে আপনি শেয়ার করতে চান, এমন কিছু আছে? আচ্ছা, না, ধন্যবাদ মনির ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো লাগলো কথা বলে। আ না, ওইরকম কোনো কিছু নাই। আর একটা হচ্ছে যে আসলে মানে আমরা খুব ডিফিকাল্ট একটা সময়ের মধ্যে দিয়ে পাস করতেছি সময়টা। সবাই। হুম, সবাই। সবার কিন্তু মানে অ্যা আমরা যেভাবে 100% যে জিনিসগুলা চাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু পাচ্ছি না এই সিচুয়েশনে। হুম, তো আপনি আজকে আমরা আলোচনা করলাম যে হ্যাঁ, কাউন্সিল কিভাবে হেল্প করতে পারে, বা গভর্নমেন্টের কোনো হেল্প, গভর্নমেন্টেরও এর বাইরে, কাউন্সিলের বাইরে কিন্তু হেল্পিং স্কিম আছে, বিজনেস লোন আছে। এই জিনিসগুলো কিন্তু আছে। তো হুম। আমরা মানে ইয়ে করতে পারি। কিন্তু আ যেহেতু একটা ডিফিকাল্ট টাইম, আমরা কিন্তু 100% যে অনেকে ফ্রাস্ট্রেটেড হতে পারেন যে আমি একটা ইয়ে করছি, রেসপন্স পাচ্ছি না, বা আমি কিভাবে পাবো? আপনি 100% যে রেসপন্সটা পাবেন, কারণ সবাই একটু ডিফিকাল্ট টাইমের মধ্যে যাচ্ছে। আপনি এই যে কাউন্সিলে যারা কাজ করে এদের মধ্যেও কিন্তু অনেকে যেমন করোনা এফেক্টেড হচ্ছে। সে হয়তো করোনা এফেক্টেড হয়ে 20 দিন কাজ করতে পারতেছে না। এরকম সিচুয়েশন আছে কিন্তু, হচ্ছে কিন্তু। তো সেক্ষেত্রে অনেক কিছু দেরিতে আসবেই। সেক্ষেত্রে আমরা একটু যদি ধৈর্য ধরি, এবং মানে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমরা যে ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা এটা উতরে যাব। আল্লাহ আমাদেরকে সহায় করবেন, এবং আমরা ইনশাআল্লাহ এই পরিস্থিতি উতরে যাব। যদি আমরা সবাই মিলে একটু ধৈর্য ধরে এবং নিয়ম মেনে আমি বলব, যদি আমরা চলি, তাহলে আমরা আসলে মানে ইনশাআল্লাহ সামনে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। জি, তফিকুল ভাই, এর সাথে একটু এড করতে চাই। সেটা হচ্ছে যে আমরা বললাম যে কাউন্সিল মানুষের জন্য কি করে, বা তো আমরা জানি যে অনেক কিছুই আপনি বর্ণনা করলেন, এবং এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে। বাট আসলে আমাদের কিন্তু সরকারের জন্য অনেক কিছু করার আছে। জি, সেটা হচ্ছে মানে আমরা আইনটাকে ফলো করি, আমরা নিয়মটাকে ফলো করি। আমরা জি, মানে ছড়িয়ে না দেই। আমরা হুম, মানে শুধু ঘোরাঘুরি না করি, নিয়মটা মানি। জি, এবং বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন, যেখানে আমরা কমিউনিটির লোকজন যাই, তারা প্লিজ আমি আজকেও দেখছি একটা সরি, আমি একটা কমিউনিটির শপে গেছি। মানে শপ ওনার সে নিজেও মাস্ক পরে না। শপে মানে প্রচুর লোকজন। সো আপনারাও আমাদেরকে লুক আফটার করেন, এবং সরকারকে লুক আফটার করেন। জি, আ দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ যারা দেখলেন, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্যে। এবং এই যে ইনফরমেশন আমরা দিয়েছি, আ তাফিকুল ইসলাম রিমন ভাই, সে তার নিজের
পরিবারের সময় কে স্যাক্রিফাইস করে আপনাদের জন্য অনেক ইনফরমেশন দিয়েছে। তার প্রতি আমাদের সত্যি অনেক কৃতজ্ঞতা, এবং এই যে ইনফরমেশন গুলো যদি আপনারা একটু শেয়ার করে দিতে পারেন, হয়তোবা অন্য যারা জানে না তারাও হয়তো উপকৃত হবেন। আপনাদের আবারও আপনাদের সাথে আমাদের পরবর্তী প্রোগ্রামে দেখা হবে, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কোনো রকম পরামর্শ থাকে বা কোনো কিছু জানতে চান আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।